তৌসিফের ধমকগুলো যেন গায়ে কাঁটার বর্ম ফুটালো। সোহার বুকটা কেঁপে উঠল মুহূর্তের মাঝে। ঘর কাঁপানো যেন প্রতিটা শব্দ তার। শিউরে ওঠে সোহা, টলমল হয়ে চোখ জোড়া। তৌসিফ পাত্তা দিল না। সোহা বুকে সাহস জমা করলো, শেষবারের মতো চেষ্টা করলো বিয়েটা আটকাবার। আমি বিয়েটা করতে চাই না। নিচু শব্দে বলল সোহা। তৌসিফ যেন কথাটা কানেই তুলল না, কেমন একটা চাহনি দিল। অতঃপর গমগমে গলায় বলল, তৈরি হও শীঘ্রই। আমি বলেছি মেহেদিকে বিয়ে করব না। দেখো কি পাঠিয়েছে আমাকে। এই শাড়ির মতো 3টা শাড়ি আমার ড্রেস বিক্রি করলে পাওয়া যাবে। তাহলে নিজের ড্রেস বিক্রি করে দাও। মানে? মানে সেটাই যেটা বললাম। আমি তৌসিফের মুখের উপর দিয়ে টপকে কোনো কাজ করলে ছুঁয়ে ফেলে দিতে 1 সেকেন্ডও সময় নেব না। হয় আজ মেয়ে থেকে ভদ্রমতো বিয়ে, হয়তো আমার বাড়ি থেকে আউট। আর হ্যাঁ, যে ড্রেসের বড়াই করছো সেটার উপযুক্ত কিনা ভেবে দেখো। আমি ঠাঁই না দিলে আজ কোথায় থাকতে ভেবেছ? সদরঘাটে গার্মেন্টসে চাকরি করে খেতে হতো। তখন হয়তো তুলতুলে ভাব থাকতো না। নীল দুনিয়া থেকে বের হও, কাঠটাকে মাটিতে পা রাখো না, ভেবে দেখো। কাঠখট্টা গলায় কথাগুলো বলেই বেরিয়ে গেল তৌসিফ। মেজাজটাই যেন খারাপ হয়ে গেল ওর। মনে মনে বিশ্রী এক গালি দিতেও যেন ভুলল না। প্যান্টের পকেটে হাত দিতেই দেখলো সিগারেটের প্যাকেটটা নেই। এবার বেজায় বিরক্ত তৌসিফ। মুখটা যেন বিতৃষ্ণা লাগছে তার। একটা শুকটান এখন দিতে হবেই। ধূপধাপ পা ফেলে রুমে ঢুকেই ড্রয়ার হাতড়ে প্যাকেট নিল। লাইটার দিয়ে জ্বালিয়ে মুখে গুজে লম্বা এক টান দিল। মুহূর্তে নাক মুখ দিয়ে গলগলিয়ে ধোঁয়া বের হলো। সবাইকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে, কাজীও শীঘ্রই চলে আসবে। মেহেদিরা আসলেই তৌসিফ আগে বিয়েটা পড়াবে। খাওয়া দাওয়া হাল হকিকত জিজ্ঞেস করার বহুত সময় আছে। মাথাটা এলিয়ে দিল তৌসিফ। সাইড থেকে চিনচিন করছে, তবে খুবই অল্প। হঠাৎ কারো কাশির শব্দ পেয়ে হাতে থাকা সিগারেটটার দিকে তাকালো তৌসিফ। খেয়াল করলো কাশতে কাশতে ওর দিকে তেড়ে আসছে পৌষ। পরনে পাকিস্তানি এক গাড়ারা। উল্টে পড়বে নাকি উষ্টা খাবে সেই খেয়াল নেই। তৌসিফ মাথাটা তুলেই কোনো মতে শুধু বলেছে, উষ্টা খাবে তো হানি? কথাটা বলেই যেন আরো খেপালো সে তার হানিকে। এক ঝটকায় তৌসিফের কিছুটা উপড়ে উঠে এলো পৌষ। ঝাঁঝালো গলায় বলে উঠল, আমি উস্টা খেয়ে বুস্টা হয়ে যাই, এরপর বুস্টা হয়ে চাঁদের দেশে চলে যাই, সেখানে গিয়ে কাঁথা বানাই, সেই কাঁথা ফিক্কে ফিক্কে পৃথিবীর বাসীকে পাঠাই, তাতে আপনার কি? হ্যাঁ? তৌসিফ যে না চাইতেই সুনামি ডেকেছে তাও খুব সহজেই বুঝে গেল। এলোমেলো চুলে বউটাকে ঠাকুরমার ঝুড়ির ডাইনির মতো লাগছে। এই কথা অবশ্য বলা যাবে না, বললেই জাহাপনার হুকুম তামিল করে গর্দান যাবে। তৌসিফ আবার কচিতে কচিতে বউকে সালাম দিয়ে চলে। এই যেমন এই মুহূর্তে বউ খ্যাপাটে হয়ে আছে, যেই কোনো মুহূর্তে সে হামলা দিতে পারে। তৌসিফ এই অবস্থায় শান্ত। সংসার সুন্দর করার এক মোক্ষম হাতিয়ার হলো চুপ থাকা। একজন আগুন তো অন্যজন পানি। আগুন কখনো আগুন নেভায় না, আবার পানিও পানিতে কোনো উদ্দীপনা সৃষ্টি করে না। তারা একদমই নিটোল। তাই তো হতে হবে বিপরীতমুখী। তৌসিফ আপাতত পানির ভূমিকায় আছে, কারণ বউ আছে আগুনের ভূমিকায়। এর কারণ অবশ্য যথাযথ। সিগারেট খাওয়া পছন্দ করে না পৌষ। মেয়েটার কাশি উঠে যায়। তৌসিফও ততটা খাচ্ছে না, তবে মুখের তৃষ্ণা অথবা বহু পুরাতন অভ্যাস যাই হোক না কেন, সেটার নিবারক হিসেবে খুব মাঝে মধ্যে শুকটান দেয়া হয়। পৌষ যে এত তাড়াতাড়ি বেরিয়ে আসবে তা কে জানতো? জানলে বুঝি নিজের বউকে চাঁদে গিয়ে কাঁথা বানানোর মতো কাজে লিপ্ত হওয়ার মতো দুঃখ তৌসিফ দেয়? মোটেও দিত না। হঠাৎই হাতে টান পড়লো। তৌসিফ দেখলো পৌষ ওর হাত ধরে টানছে সিগারেট নিতে। মুখ খুলে তৌসিফ শুধু জিজ্ঞেস করলো, আহা, এটা টানছো কেন? ফেলছি তো। ফেলবেন কেন? আমি খাবো, দিন আমাকে, এক্ষুনি দিন, আমিও খাই, দেখি কি এমন আছে যা আপনাকে টানে। কোন সুখ আছে এটাতে, হ্যাঁ, যা আপনাকে এটা ছাড়তে দেয় না? কি এমন মধু আছে ওটাতে? বলুন আমাকে, দিন, আমিও খাবো, দেখবো আজ। মুখে বলতে বলতে সমান তালে টানছে পৌষ। তৌসিফ জানে বউ তার কিছুটা তার ছেঁড়া, তাই তো ঝট করে আগে সিগারেট নিভালো। এক হাতে পৌষকে আটকে রেখে অন্য হাতে থাকা সিগারেট ফেলে দিয়ে আস্তে করে বলল, আচ্ছা রে বাবা, আর খাবো না। আমি কেন আপনার বাবা হব? হ্যাঁ, বউ লাগি, বউ, বউ যোগ উ, বুঝেছেন? বুঝেছি।
সিগারেট খাবো? দেয়া যাবে না, কেন? হৃদপিণ্ডে হামলা দিবে। ও তাই নাকি? আহা, ইহা কিতা বললেন আপনি? ও মা, এ তো আজ প্রথমবার শুনলাম। কি আশ্চর্য, আমি তো বিস্মিত হয়ে গেলাম। এই ধরুন আমাকে, এ কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন? সিগারেটের হৃৎপিণ্ড হামলা দেয়, কি অবাক করা কথা। হায় তওবা তওবা, 3বার তওবা। এমন বিশ্রীভাবে যে পৌষ ভেঙাবে তা কোশ্চিনকালেও ভাবেনি তৌসিফ। মুখটাকে 4 ট্যামরা করে ব্যঙ্গ করে যাচ্ছে পৌষ। কটূক্তিগুলো খুব সহজে হজম করে চুপ করে তৌসিফ হাত বাড়ালো। পৌষের চুলে হাত দিতে নিলেই তড়াক করে সরে দাঁড়ালো পৌষ। একদম শটান হয়ে দাঁড়িয়ে পাংশুটে মুখ করে বলল, আজ আমার ধারে কাছে আসবেন না আপনি। যেদিন এই সিগারেট ছাড়তে পারবেন সেদিন আসবেন। তৌসিফ উঠে দাঁড়ালো, বেশ ঠান্ডা স্বরেই বলল, আর খাবো না। এই কথা আপনি আগেও বলেছেন, কথা রেখেছিলেন। কণ্ঠে কাঁপন বোঝা গেল। বেঈমান চোখ দুটো ভরে উঠল, ঠোঁট দুটো সমান তালে কেঁপে যাচ্ছে। তারা ভেঙে পড়ে কাঁদতে চাইছে, হয় রাগ না হয় অভিমান। অনেক কারণে এই দশা পৌষ রাতের, সঠিক কারণ তার জানা নেই। তৌসিফ মনোযোগ দিয়ে দেখল ওকে, অতঃপর এক হাত ধরে নিল। পৌষ ঝটকা দিয়ে সরাতে চাইলেও সরালো না। ও এতটুকু তো বুঝেছে পুরুষ মানুষ প্রত্যাখ্যান জিনিসটা ততটা পছন্দ করে না। আর সেই পুরুষ যদি হয় তৌসিফ তালুকদার, তাহলে তো ইচ্ছাই খতম। তৌসিফ পৌষের হাতটা নিয়ে স্থান দিল নিজের বুকে, সময় নিয়ে অনুভব করালো তার সিস্টল ডায়াস্টল। কিছু পল যেতেই নম্র স্বভাব নিয়ে বলল, কথা দিচ্ছে আর খাবো না। যেই কথা রাখতে পারবেন না সেই কথা দিয়ে কি লাভ? আচ্ছা, মাঝে মধ্যে খাবো। না। সপ্তাহে একটা? না। মাসে? না। ও প্লিজ পৌষাদ, বছর একটা খাওয়া না খাওয়া একই কথা। পৌষ খিটমিট করে বলে উঠল, কখন বলেছি বছরে একটাবার অনুমতি দিব? ছাড়ুন হাত। তৌসিফ ছাড়ল না। পৌষের কোমর জড়িয়ে নিয়ে কিছু বলতে নিলেই পৌষ কোয়াক কোয়াক করে উঠল। তৌসিফ কিছু বলা বা করার আগেই পৌষ ওকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার মুখে গন্ধ। তৌসিফ এই পর্যায়ে খুবই অসহায় বোধ করল। কি এক বউ তার, পুরাই পৌষ মাসের মতো। এই বৃষ্টি তো এই গরম। মেহেদিরা পৌঁছালো ঘন্টাখানেক দেরি করে। আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ যদিও আহত হয়নি, তবে মুরব্বি ধাঁচের 2 জন বলাবলি করেছে পথে বাধা যেহেতু এসেছে, এই বিয়েতে তাহলে না আগানোই ভালো। মেহেদি অবশ্য পাত্তা দেয়নি, তবে ওর মা বাবার চোখে মুখেও আতঙ্কের ছাপ দেখা গিয়েছে। মেহেদি যেন দেখেও দেখে না। তৌসিফ ভাই তার জন্য অনেক করেছে, আর যখন তার জন্য কিছু করার পালা, তখন মেহেদি পিছিয়ে থাকবে না। তার নিজের তো কোনো পছন্দ নেই, বিয়ে তো করবেই, তাহলে তাকেই করুক যাকে তৌসিফ ভাই পছন্দ করে দিল। নিশ্চিত এর মধ্যে ভালো কিছু আছে। ওরা সবাই ড্রয়িং রুম জুড়ে বসেছে। তখনই দেখা মিলল তৌসিফের। রুম থেকে বের হচ্ছে, পরনে তার সাদা একটা সিম্পল পাঞ্জাবি, তবে হাতের কাজ করা, বুকের দিকে আর হাতে। মুখ ভরা তার দাড়ি, দেখতে চমৎকার দেখালো। অতি সুন্দর একজন পুরুষ সে। তার কাছে যেন বর বেশে থাকা মেহেদিও ফিকে। মেহেদি যদিও ততটা সাজসজ্জা করেনি, সাধারণ এক পাঞ্জাবি পরেছে। তৌসিফ বের হতেই পিছন পিছন পৌষ বের হলো। কাজ ছাড়া এক গাড়ারা পরে মাথায় হিজাব পরেছে সে। সাজ বলতে শুধু ঠোঁটে একটু লিপস্টিক। তৌসিফ না করেছে সাজতে, পৌষও মেনে নিয়েছে। তৌসিফ কাজীকে শুরুতেই বলল, বিয়েটা আগে হোক। কাজী মাথা নাড়লেন। একজন মুরব্বি বললেন, এত তারা কিসের বাবা, আগে তো। তৌসিফ গমগমে স্বরে বলল, কি মেহেদি, বিয়ে করবে না? জি জি ভাই। তাড়াহুড়ো করে বলে উঠল মেহেদি। তৌসিফ বাঁকা হেসে মিনুকে বলল, সোহাকে আনো। মিনিট 2 যেতেই সোহার আগমন ঘটল। সেই কম দামি শাড়িটি তার পরনে। তৌসিফ ফিরেও তাকালো না। মেহেদির পাশে ফাঁকা জায়গায় তাকে বসানো হলো। সোহা শক্ত হয়ে রইল যেন। কাজী কবুল বলতে বললেও সোহা যখন চুপ করে রইল, তখন পৌষ এগিয়ে এলো। সোহার পাশে বসে হাতটা ধরল। ও জানে এই সময় কেমন লাগে। পৌষেরও এমন দিন গিয়েছে, তার পাশে কেউ ছিল না, কেউ না। তারা এতিম, তাদের আল্লাহ বাদে কেউ নেই। এই যে সোহা, ওরও কেউ নেই।
পৌষ সব খারাপ কিছু ভুলে সোহার হাত শক্ত করে ধরে আস্তে করে বলল, কবুল বলে দিন আপু। উনি আপনার জন্য নিশ্চিত খারাপ কাউকে পছন্দ করবেন না। নিজের দায়িত্ব উনি যথাযথভাবেই পালন করবেন। সরল মনা পৌষ কথাটা বলতেই সোহা মুখ ফুটে কবুল বলল। ও জানে ওর আগে পিছে কেউ নেই, এই বিয়ে ওকে করতেই হবে। সোহা কবুল বলা মাত্রই মেহেদিও কবুল বলল। সকলে আলহামদুলিল্লাহ বলতেই তৌসিফ নিজ হাতে সবার আগে জামাই বউ অতপর একে একে সবার মিষ্টি মুখ করালো। তার মুখটা হাসি হাসি। পৌষ চমকালো, খুব অবাক হলো। লোকটা গিরগিটি, কিভাবে রং বদলালো? এতক্ষণ মুখটা কেমন ভারী ভারী করে রেখেছিল, অথচ এখন যেই না বিয়েটা হলো অমনি সে রং বদলাচ্ছে। বাকিরাও অবশ্য চমকেছে, বিশেষ করে মেহেদির মা বাবা। তারা যেন শো এসেছে, বলার বা করার কিছুই নেই। তাদের মতো মধ্যবিত্ত পরিবারে কেন নিজের সৎ বোন বিয়ে দিচ্ছে তৌসিফের উত্তর তাদের জানা নেই, না জিজ্ঞেস করার সাহস আছে। খাওয়া দাওয়া হতেই সোহাকে বিদায় দেয়া হলো। গলা ছেড়ে মিনু কাঁদল। সোহা পাথর বনে আছে। ওর সামনে অতি কম দামি একটা গাড়ি, তাও ভাড়া করা। জীবন তার কোথায় মোড় নিল সে জানে না। মিনুকে শুধু বলল, কাঁদিস না, তোকে নিয়ে যাব। আজ চলি আপা। না। সোহা যেতে নিলেই আচমকা পৌষ এসে জড়িয়ে ধরল। সোহা চমকালো, তবে কথা বলল না। পৌষ শুধু বলল, মন দিয়ে সংসার করুন আপা। পৌষ যেভাবে এসেছিল সেভাবেই সরে গেল। তৌসিফ আগ বাড়িয়ে কথা বলেনি। ওদের বিদায়কালটা সাদামাটা ভাবেই হলো। তৌসিফ বিড়বিড় করে শুধু বলল। বেলা টলল। পৌষ পাশ থেকে বলে উঠল, কি বলবেন? কি আর বলবো? তাও ঠিক, মামাতো ভাই না আপনি আমার, আপনার কি বা বলার থাকতে পারে? আকাশে আজ অর্ধচন্দ্রের দেখা মিলল। অর্ধ বলাটা অবশ্য ভুল, একদমই ঠিক নয়, কারণ চাঁদটা অর্ধেক থেকেও যেন কম। মোটা একখানা দাগের মতো দেখতে। মেঘের আড়াল হওয়া থেকে নিজেকে কোনো মতে বাঁচিয়ে সগর্বে সে তাতিয়ে বেড়াচ্ছে। দ্যুতি ছড়াচ্ছে চারপাশ জুড়ে, যেন তার রূপের ঝলকে ফিকে পড়ে যাচ্ছে সকলে। বড়ই দাপট দেখাচ্ছে আজ চাঁদটা। তৌসিফ দূর আকাশে চাঁদের পানে তাকিয়ে হাসলো বাঁকাভাবে। তাচ্ছিল্যের সাথে বলে উঠল, তোর থেকে আমার শ্যাবাঙ্গিনী অধিক সুন্দরী। চাঁদটা যেন ব্যঙ্গাত্মকভাবে তৌসিফকে বলে উঠল অনেক কিছু, যার শ্রোতা একমাত্র তৌসিফ নিজে। তাই তো একা একাই বলতে লাগলো, তোকে সকলে দেখে, নিজেদের বাসনার নিবারণ করে, কিন্তু আমার চাঁদ শুধু আমার আকাশে ওঠে। সে বিলুপ্ত আমার আকাশেই হয়। শরৎ বাতাস চারিদিকে। এই সময়টাতে ঠান্ডাও লাগছে বেশ। পাতলা এক সাদা শার্ট তৌসিফের পরনে, সাথে সাদা ঢোলা এক প্যান্ট। বুকের কাছের বোতাম দুটো খোলা থাকায় তাকে বেশ দেখাচ্ছে। তৌসিফ আপাতত বারান্দায় দাঁড়িয়ে। তার ভেতরের প্রেমিক সত্তার আজ ঘুম ভেঙেছে বহু বছর পর। পৌষকে নিয়ে আজ সে সদ্য জাগ্রত প্রেমটাকে নিয়ে এই চন্দ্রবিলাস করবে। শব্দ হতেই তৌসিফ বুঝলো পৌষ বেরিয়েছে। হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে এসেছে ও। চুলগুলো একত্রিত করে ঢোলা এক ঝুঁটি করে পিঠে দিয়ে রাখলো। বিছানায় রাখা সাদা ওড়নাটা মাথায় দিয়ে এদিক ওদিক তাকালো। তৌসিফ বাইরে থেকেই তা অবলোকন করে হাসলো মৃদু। কাকে খুঁজে তার তোতা পাখি? নিশ্চিত তৌসিফকে। উত্তরটা যেন তৌসিফের মস্তিষ্ক খুব ঝটপট করে দিল। পৌষ ডাক দিল, আপনি কি বারান্দায়? জবাব এলো না। পৌষের রাগ হলো। এই বেটা হয়েছে এক খাটাস। এই যে পৌষ তখন একটু ফোনটা হাতে তুলেছিল কাউকে কল দিতে, তৌসিফ কল লাগাতে দিল না। ফোন কেড়ে নিয়ে সে ঠেলে ঠুলে পৌষকে ঢুকালো ওয়াশরুমে। সোজা সাপটা বলেও দিল গম্ভীর কণ্ঠে যাতে পৌষ কাপড় বদলে গোলাপি রঙের কুর্তিটা পরে। পৌষ ভাবলো, হাই কপাল, ওর জামাইটার কি হলো? মানুষটার মুখটা কেন হুতুম পেঁচার মতো দেখায়? কেলেঙ্কারি বুঝি কিছু হলো? কিন্তু কই, এই লোকের বিনা কারণে করা হুমড়ি তুমড়ি সব এখন পাত্তা নেই। পৌষ এবার বিছানায় পা ঝুলিয়ে বসলো। বিনা কারণেই 1 2 গুনল 10 পর্যন্ত। অতঃপর জোর গলায় ফাটিয়ে ডাকলো, ওই মামাতো ভাই, কই আপনি? আমার জামাই কই? দেখেছেন তাকে? এই ডাক না হলেও 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তৌসিফ যেন তড়িঘড়ি করে রুমে ঢুকলো।
পৌষের ঠোঁটে বিজয়ের হাসি। ও যেন চাইছিলই তৌসিফ এভাবে আসুক। মেয়েটা চালাক হয়েছে বটে, তার চালাকি ধরে ফেলল তৌসিফ অতি সহজে। বিড়াল পায়ে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল পৌষের পানে। পৌষ বাড়িয়ে দেয়া হাতটার মাঝে নিজের হাতটা অনতিবিলম্বে দিয়ে দিল। মুহূর্তেই ছোটখাটো হাতটার কবজি আটকে পড়ল খসখসা বড় পাঞ্জার মাঝে। অল্প টান লাগতেই পৌষ উঠে দাঁড়ালো। তৌসিফ হাঁটছে, পৌষ ওর পিছু পিছু পা বাড়াচ্ছে। দরজা পর্যন্ত যেতেই পৌষ জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি? বাইরে। হ্যাঁ হ্যাঁ, তা তো জানি, কিন্তু এত রাতে? তাতে কি, জামাইয়ের সাথে যাচ্ছ। তো তো মানে? জামাই হলো দ্য মোস্ট ওভার রিস্ক জোন। যখন তখন ওর মতলব খারাপ হয়ে যেতে পারে, ভরসা নেই। তাই নাকি? আবার জিঙ্গায়। তৌসিফ ফিরে তাকালো এক পল, অতঃপর মৃদু হেসে উঠল। পৌষ যেন মড়মড় করে ভেঙে গেল, একদম গুড়িয়ে গেল। তার শরীর যেন চলা বন্ধ করলো লোকটার হাসি। হায়, পৌষ না মরেই যায় এই হাসি দেখে। এক পুরুষের প্রেমে রোজ নিয়ম করে 3 বেলা হাবুডুবু খায় পৌষ, আজও বাদ গেল না। ভাবনায় ডুবে থাকা পৌষ কখন যে নিচে পৌঁছালো তা যেন খেয়ালই করেনি। বাড়ির সামনে থাকা ঘাট পাড়ে ওদের বর্তমান অবস্থা। পৌষ অবাক চোখে তাকিয়ে রইল যখন তৌসিফের শাহাদাত আঙুল তাক করা স্থানে তাকালো। এই ঘাটটা টাইলস করা, একদমই নিজস্ব, তবে পুরাতন। কিন্তু এখন দেখলেই মনে হয় হয়তো সৌন্দর্যের জন্য করা। কিন্তু পৌষ শুনেছিল এটা তৌসিফের বাপ দাদার আমলে করা ঘাট। বহু ঘটনা এই ঘাট ঘিরে। এই ঘাট পাড়ে আসার দরুন তৌসিফও কতটাই না বাজে ব্যবহার করলো ওর সাথে। ঘাটের সিঁড়িগুলোর সাইডে মরিচা বাতি জ্বালানো, বেশ দেখাচ্ছে এটা। সাইডের ফাউন্টেনও কদাচিৎ ছাড়তে দেখেছে পৌষ, আজ তাও দেখলো। ঠিক পাড়ে একটা নৌকা রাখা, এতদিন কচুরি দিয়ে ভরে থাকলেও আজ কচুরিপানা নেই। তৌসিফ পরিষ্কার করিয়েছে। হাত ধরে ধরে পৌষকে সিঁড়ি দিয়ে নামালো তৌসিফ। নিজের হাত দিয়ে ওকে শক্ত করে ধরে বলল, সোজা নৌকায় পা রাখবে, মাথার দিকে পা রেখো না, নৌকা তাহলে সরে যাবে। পৌষের হাসি পেল। ওকে কি না শেখায় কিভাবে নৌকায় উঠতে হয়। পা ঝট করে নৌকায় উঠে উল্টো হাত বাড়ালো তৌসিফের জন্য। তৌসিফ হেসে ফেলল, তবে হাতটাও ধরল। বইটা হাতে তুলে নৌকাটা আনলো অন্য কিনারায়। বড় কড়ই গাছটার সাথে নৌকা বেঁধে তৌসিফ আবার নৌকায় উঠল। পৌষ যখন জামাই ভুলে সুন্দর প্রকৃতি দেখতে ব্যস্ত, তৌসিফ এগিয়ে এসে পাশ ঘেঁষে বসল। তৌসিফ এক বাতাস বইছে তখন। নৌকাটা এদিক ওদিক হেলে দুলে যাওয়াতে পানিতে অল্প অল্প শব্দ হচ্ছে। পৌষ উচ্ছ্বাস প্রকাশ করলো, এইসব এসব অনেক সুন্দর। আমি কখনো ভাবিনি এইভাবে দেখব। আপনাকে অনেক 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 ধন্যবাদ। তৌসিফ পৌষের দিকেই ফিরেছিল। পেছন দিক থেকে পৌষের পিঠ ঠেকলো তৌসিফের বুকে। শক্ত বুকটার উষ্ণতা টের পেয়ে লোভী মনটা আন্দোলিত হলো। মাথা এলিয়ে দিয়ে শরীর ছেড়ে দিল পৌষ। 2 হাতে তাকে আগলে নিল তৌসিফ। পা মেলে দিয়ে নিজের জায়গা মজবুত করলো পৌষ। চোখ উল্টে তৌসিফকে দেখে নিল এক পলক, অতঃপর ক্ষীণ শব্দ করে জিজ্ঞেস করে, কথা বলুন। কি বলবো? কিছু একটা। তোতা পাখির বলির কাছে হার না মানে এক প্রেমিক পুরুষ আমি। শুনতেই ভালো লাগছে। কথা থামেও না পৌষরাত, বলে যাও। আজ শুনি। পৌষের চোখ দুটো ভরে উঠল। এত মায়া মায়া কেন লোকটা? কেন তার পৌষকে এতটা প্রাধান্য দিতে হবে? আজ পর্যন্ত কেউ তো দেয়নি। কেউ ওকে কোনোদিন পরামর্শ করতে ডাকেনি, অথচ এই মানুষটা এত পরিপাটি হওয়া সত্ত্বেও পৌষকে জিজ্ঞেস করে হাত ঘড়িটা সহ পড়বে। এত ভালোবাসার যোগ্য তো পৌষ। পৌষ ঝট করে উঠল, ঝাঁপিয়ে পড়ল তৌসিফের বুকে। কেঁদে ফেলল মেয়েটা। তৌসিফ ওর মাথায় হাত রাখল। ভরসার জায়গা স্বরূপ সে আছে তা বুঝালো। পৌষ আরেকটু শক্ত করে বুকে ঠাঁই নিল। লোকটা কাত হলো একটু। পৌষ নাক টেনে টেনে বলল,
এত কেন ভালোবাসেন? হুম হুম। তাহলে কি কম বাসবো? মেরে না ফেলবো? আর কত, মরেই তো আছে তোমার মাঝে। চাঁদের প্রতিবিম্ব তখন স্পষ্ট পানির মাঝে। চাঁদের দিকে তাকিয়ে আবারও উপহাস করে তৌসিফ। চাঁদ নিজেই লজ্জা পেল যেন এবার। মেয়েটার আড়ালে লুকিয়ে নিল নিজ অস্তিত্ব। এহেন গহীন মুহূর্তে তৌসিফ গলায় এক ঢল প্রেম নিয়ে ডাকলো। বুসরাত, হুম। ছোট একটা ঢোক গিলল তৌসিফ। এই প্রথম সে চাইবে কিছু। সংকোচই লাগছে যেন। তৌসিফ দেনামোনা না করে সরস গলায় আবেদন করলো। আমাদের মাঝে এক টুকরো চা দিলে কি খুব খারাপ হয়ে যাবে বুসরাত? অবুজ পৌষ জিজ্ঞেস করলো। মানে? আমি নিজেও পরিবার বড় করতে চাই বুসরাত। এই যেমন তুমি, আমি আর আমাদের অস্তিত্ব। পৌষ পাথর বনে গেল। চোখ তুলে এক পলক তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল। দুজনই চুপচাপ। রা নেই কারো মুখে। মাঝে মধ্যে শুধু ভারী নিঃশ্বাস শোনা গেল, হয়তো মান্যতার অথবা অমান্যতার। অতি সাধারণ এক শয্যায় বসা সোহা। ওর কাছে মনে হচ্ছে দুনিয়াটা হয়তো বড্ড কঠিন হয়ে গেল। এই রুমে এসি নেই। মাথার উপর জিএফসির একটা ফ্যান ঘুরছে। ঘুরছে বললেও ভুল হবে, এই ফ্যান শুধু পাখাগুলো গোল গোল ঘুরাচ্ছে। বাতাস আসছে না বললেই চলে। বাইরে খুবই অল্প স্বল্প কথার শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ বিয়েতে মানুষ থাকবে না, এটাই তো স্বাভাবিক। সোহা অবশ্য বোকা বনে এখনো বসে আছে। মেহেদি নামক পুরুষকে এখনো চিনে না সে। মিনুর জন্য মনটা খারাপ হচ্ছে। রাগ হচ্ছে তৌসিফের উপর। এক এলোমেলো অনুভূতি যার কোনো কিনারা নেই। সাঁতার না জানা সোহা যেন মাঝ সমুদ্রে এসে পড়ল না, তাকে ফেলা হলো। তৌসিফ তালুকদার ফেললো তাকে শুধুমাত্র তার স্বার্থে আঘাত লেগেছে বলে। সোহা জানে চাইলেই ভালো ঘরে ওকে তৌসিফ বিয়ে দিতে পারতো, কিন্তু সে সেটা করেনি। সে ইচ্ছে করে কোন এক ফকিরের গলায় ঝুলালো তাকে, যেই ফকির মাত্র 50,000 টাকা কাবিন করেছে। তাও কিনা আরো কম করতে চেয়েছিল। কারো পায়ের শব্দ কানে আসতে সোহা ঘাড় ঘুরিয়ে তাকালো। সাদা একটা টি শার্ট আর কালো ট্রাউজার পরা মেহেদি ঢুকলো রুমে। বেশ চিন্তিত তার মুখখানা। এসেই ভদ্রভাবে সালাম জানালো সোহাকে। উত্তর সোহা দিল না, বা দেবার প্রয়োজন মনে করলো না। মেহেদি সংকোচ বোধ করলো, তবুও জিজ্ঞেস করলো। আপনি খেয়েছেন সোহা? খাবার নিয়ে আসি? সোহা উত্তর করলো না। হতাশ মেহেদি বেরিয়ে গেল। ফিরে এলো মিনিট 10 পর। হাতে একটা প্লেট, ডিম ভাজার ঘ্রাণ আসছে। সোহারও ক্ষুধা লেগেছে, কিন্তু খাবে নাও। মেহেদিকে দেখেই বোঝা যাচ্ছে সে নিজেই ডিমটা ভেজে এনেছে। সোহার একদম সামনে প্লেট রেখে মেহেদি বলল। খেয়ে নিন সোহা, আপনার খুব ক্ষুধা লেগেছে আমি জানি, সারাদিন খাননি। এতক্ষণে মুখ খুলল সোহা। গরম লাগছে আমার মেহেদি। আপনাদের বাসায় এসি নেই? মেহেদি যেন লজ্জা পেল। তাড়াতাড়ি উঠে আগে ফ্যানের পাওয়ার বাড়ালো, অতঃপর সোহাকে দেখে নিয়ে বলল। আগে ফ্রেশ হলে ভালো লাগতো আপনার। আপনাদের ওয়াশরুম তো দেখছি না। মেহেদি সংকোচ বোধ করলো, বলল। আসলে ওয়াশরুম দুইটা, মা বাবা বৃদ্ধ মানুষ, তাদের রুমে একটা, আরেকটা কমন ওয়াশরুম, ওইটাই আমি ব্যবহার করি। সোহা যেন আকাশ থেকে ছিটকে পৃথিবীর বুকে পড়ল। কমন ওয়াশরুম, সেটা কিনা তার ব্যবহার করতে হবে? রাগে মুখটা যেন লাল হয়ে এলো ওর। পুষতে পুষতে বলল। বউ যদি ঠিকঠাক পালতেই না পারেন তাহলে বিয়ে কেন করলেন? মেহেদি অবাক চোখে তাকালো। এত সুন্দর মেয়ে, অথচ কণ্ঠ কতটা তীক্ষ্ণ। মেহেদি বেশ স্বাভাবিক গলায় বলল। ভাই তো জানতেন সোহা, আপনি এভাবে কেন কথা বলছেন? সোহা দমে গেল। সামনের জনের দোষ নেই কোনো, তা তার জানা। মানুষটার দিকে তাকিয়ে বেশি উচ্চ বাক্য করা সম্ভব হচ্ছে না তার। কোনো মতে সোহা বলল। ড্রেস চেঞ্জ করবো। ইয়া শিওর। বলে মেহেদি উঠে দাঁড়ালো। নিজেই সোহার এক সেট ড্রেস বের করে দিল। সোহার দিকে তাকিয়ে বলল। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। মেহেদির পিছু পিছু পা বাড়ালো সোহা। অনাকাঙ্ক্ষিত এক জীবনে জড়িয়ে গেল মেহেদির সাথে। ছোটখাটো এক ওয়াশরুম, হাই কমোডও নেই। অসহায় সোহা কোনো মতে শরীরে পানি ঢেলে গোসল সারল। চোখ দিয়ে পানি গড়ালো তার। এর কারণ অবশ্য তার জানা নেই। কুর্তি সেটটা পরে বের হতেই দেখলো দরজায় মেহেদি দাঁড়িয়ে। অবাক হলো সোহা, এভাবে দাঁড়িয়ে থাকার দরকার ছিল না।
সোহাকে রুমে খেতে দিয়ে বাইরে দিয়ে দরজা আটকে মেহেদি বেরোলো। ফিরে এলো আধ ঘন্টা পর, হাতে এক বালতি, ট্রাউজারটা হাঁটু পর্যন্ত গুটানো, টি শার্ট ভিজেছে কিছুটা। সোহাকে অবাক করে দিয়ে বারান্দায় সোহার কাপড়গুলো মেলে দিল মেহেদি। সোহা হা করে তাকিয়ে রইল। কাপড় তো সারা জীবন এভাবেই ফেলে আসে, বুয়া আছে তারা ধুয়ে দেয়, তবে আজ কি হলো? মেহেদির কি বুয়া নেই? মেহেদি কেন সব ধুয়ে দিল? শত হলেও সোহা একজন মেয়ে, তার লজ্জা লাগলো। জানলে হয়তো নিজেই ধুয়ে দিত, তবু অন্তত বাসর রাতে স্বামীকে দিয়ে এসব করাতো না। অহংকারী সোহা হঠাৎই যেন নরম হলো। মেহেদি হাসি মুখে এগিয়ে এলো। ওয়ার ড্রপ থেকে একটা টি শার্ট বের করে পরনেরটা খুলে ওটা পরে নিল। ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল সোহা। কি যেন হলো ওর। নিজেই খাটে রাখা সাদা ভেজা টি শার্টটা বারান্দায় মেলে দিয়ে এলো। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল মেহেদি। এত বড় লোক বাড়ির মেয়ে তার টি শার্ট মেলে দিয়ে এলো। সোহা ফিরতেই মেহেদি নরম স্বরে বলল, বসো। সোহা পা তুলে বিছানায় বসতেই মেহেদি ওর সম্মুখে বসলো। বেশ সরল গলায় বলল, আমি খুব ছোট এবং স্বাভাবিক একজন মানুষ সোহা। জানোই তো শিক্ষকতা করি, স্যালারি হাই না আবার লো না। মা বাবা আর আমি, এই তো সংসার। আর খরচাপাতি আর বাকিটা সংসারের দিয়ে সুন্দর মতন চলে যায় আমার। আমরা এক কথায় নিম্ন মধ্যবিত্ত অথবা উচ্চ মধ্যবিত্ত। মাঝে মাঝে সংসারের টানা পড়ে যখন বাড়তি খরচ বেশি হয়। এই যে দেখো, মাসের শেষের দিকে বিয়ে করলাম, বিরাট এক খরচ গেল। কিছু না করতেও এই পর্যন্ত লাখ টাকার কাছাকাছি ভাঙা হলো। সোহা অবাক। কি চাপা মারছে! লাখ টাকা কোথায় খরচ করলো? সোহাকে অবাক করে দিয়ে মেহেদি 50,000 টাকা ওর হাতে দিয়ে বলল, তোমার মোহরানা এটা পরিশোধ করে দিলাম। এই যে আমাকে দেখছো, আমার কাছে আর মাত্র 500 টাকা আছে। ঝাঁকি দিলেও আর পাবে না। এটা দিয়ে আগামী 4 দিন চলতে হবে। স্যালারি পেতে 4 দিন বাকি আছে। সোহা অবাক হলো। মেহেদির দিকে তাকিয়ে হঠাৎই বলে উঠল, টাকাটা লাগবে না। গরিব হতে পারি, তাই বলে কি আর বইয়ের হক মারবো? লাগবে না আমার। আমারও লাগবে না। এনা বললেন টাকা নেই। আছে তো টাকা, 500 টাকা আছে। ওটা টাকা? মেহেদি হাসলো। এই তো 500 টাকা। তোমার স্বামী কোনো এককালে টানা মাসের পর মাস সকালে নাস্তা না খেয়ে জমাতো। সোহার আচমকা খেয়াল হলো ওর শিকড় কোথায়। মেহেদির থেকে ও নিচু তার পরিবার। সোহা কতকাল না খেয়ে থেকেছে সকালে, কই তাকে তো কেউ 500 টাকা দিত না। মায়ের কাছে কত ভাত চাইতো, মাও দিত না। বাবা তো ফিরেও তাকাতো না। কত ছলে বলেই না মা তৌসিফের বাবার গলায় ঝুলিয়ে দিল ওকে। অল্প পানির মাছের মতো সোহাও বেশি পানিতে এসে লাফাতে লাগলো। তৌসিফের সম্পত্তি ভোগ করতে লাগলো। আচমকাই সোহার হাতে স্পর্শ হওয়াতে ওর ধ্যান ভাঙল। মেহেদি তাকিয়ে ওর পানে। সোহা তাকালো ওর চোখের দিকে। চোখের যে ব্যাখ্যা করার ক্ষমতা তা বোধহয় মুখের নেই। মেহেদির চোখ দুটো জ্বলজ্বল করছে। সর্বদা লোভে মরে থাকা সোহা আজ যেন নিজের খোলস ত্যাগ করলো। হঠাৎই ওর মন চাইলো শুধুমাত্র কারোর বউ হতে। এই যে সম্মুখে বসা মেহেদি, যাকে সোহা ঠিকঠাক ভাবে চিনেও না, তাকে হঠাৎ করেই আপন মনে হলো। মেহেদির ধরা হাতটার উপর নিজের হাত রাখল সোহা। চোখের দিকে গাঢ় চাহনি দিল। বিপরীতে মেহেদি হাসলো। আশ্চর্য, এই ছেলে এভাবে কেন হাসে? তার হাসি দেখে হঠাৎ করেই সোহার মনে হলো তার জীবনে হয়তো কোনো পূর্ণ ছিল, তাই এই হাসি দেখার তৌফিক হলো তার। রাত পেরিয়ে সকাল হওয়ার ভাবখানা। আকাশের বুক চিরে সূর্য উকি দিবে দিবে। চারদিকে কুয়াশায় আচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না। দিনে ঠান্ডা নেই, অথচ ভোরের দিকে প্রকৃতি এমন ভাব দেখায় যেন ডিসেম্বরের শীত এসেছে। ঘোলা ঘোলা পরিবেশে পাখির দল কিচিরমিচির করে যাচ্ছে একটানা। তালুকদার বাড়ি এখন নীরবতায় ঘেরা। তৌসিফের বুকে গুটিসুটি দিয়ে ঘুমাচ্ছে পৌষ। রাতে 2:30টার দিকে আজ ক্ষুধা লেগেছিল ওর। খেলো একটু, অতপর হঠাৎ পেট ব্যথায় কুঁকড়ে শুয়ে পড়ল। তৌসিফ এত উঠাতে চাইলো, লাভ হলো না। মেয়েটা কথা শুনলেই না। অগত্যা তৌসিফ ওকে বুকে নিয়ে ঘুমালো। মান্থলি ডেটও তো না, তাহলে কেন পেট ব্যথা হলো তৌসিফ বুঝলো না। ডক্টর দেখাতে হবে, এটা ভেবেই চোখ বুজেছিল। সূর্যটা যখন উদয় হলো তখন সকাল 8:22। আজ একটু দেরি করে উঠেছে সে।
আলসেমি ঝাড়তে ঝাড়তে দুপুর হতেই খা খা রোদ উঠে যাবে। এটাই হচ্ছে এখন। তৌসিফের ঘুম হালকা হলো। চোখ খুলে আগে বুকে থাকা বউকে চুমু দিল। সে এখনো ঘুমে কাদা। ওকে বিছানায় রেখেই নিজে উঠে গেল। ফ্রেশ হয়ে একেবারে জিম স্যুট পরে আরেকবার পৌষকে দেখে নিল। কাঁথার নিচে পৌষের পেটে হাত দিয়ে একটু হাত বুলিয়ে কপালে চুমু দিয়ে এসিটা অফ করে ফ্যান ছেড়ে রাখলো শুধু। ঠান্ডায় একদম গুটিয়ে আছে। নিজের প্রোটিন শেক নিয়ে দরজা আটকে তৌসিফ বেরিয়ে গেল। তৌসিফ বাড়ি ফিরল 2 ঘন্টা পর। ভেবেছিল বউকে ঘুমন্তই পাবে, কিন্তু তা হয়নি। পৌষ রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। একপাশে মিনু দাঁড়িয়ে। তার মনটা খারাপ দেখেই বোঝা যাচ্ছে। তৌসিফ সোজা রুমে ঢুকে গোসল সেরে আসলো। রান্নাঘরে ঢুকে হঠাৎ পেছন থেকে পৌষকে জড়িয়ে ধরা মাত্রই পৌষ একদিকে যেমন চমকালো, ঠিক তেমনভাবেই চমকালো উপস্থিত বুয়ারা। মুখ চেপে তারা বেরিয়ে গেল। এদিকে পৌষ খেকিয়ে উঠল। জানটা গলায় চলে এসেছিল, লজ্জা লাগলো না আপনার? ছাড়ুন। তৌসিফ নিজের ভেজাগুলো ঝেড়ে দিল পৌষের মুখে। লঘু স্বরে বলল, গুড মর্নিং হানি। আপনার হানি রুটি দিয়ে খান আপনি, কেমন লাগে? তারা সবাই হাসছিল। হাসুক, লজ্জা লাগে তো। লাগুক। খাবেন, চলুন। পৌষকে অবাক করে দিয়ে এই প্রথম তৌসিফ হাতে হাতে পৌষকে সাহায্য করলো। টেবিলে খেতে বসে মিনুকে ডাকলো পৌষ। ওদের সাথেই বসালো। মিনু মাথা নিচু করে খেতে খেতেই ডাকলো, মামা, তৌসিফ তাকাতেই মিনু বলল, আমি কি আপার কাছে যাব না? তৌসিফ খাওয়ায় মন দিল। বলল, পরে দেখা যাবে। পৌষ বুঝলো না তৌসিফ কি ভাবছে বা কি চাইছে। খেতে খেতে শুধু বলল, আজ আমাকে কি আপনি ড্রপ করবেন? না, আজ কাজ আছে। আর তুমি আজ বাসায় থাকো, তোমায় নিয়ে বেরোবো আমি। বিশাল বড় মলে তৌসিফের সাথে ঘুরঘুর করছে পৌষ। এটা সেটা করতে করতে ভালোই শপিং করা হয়েছে তাদের। অবশেষে পৌষকে নিয়ে গোল্ডেন শপে ঢুকে তৌসিফ। পৌষ বড় বড় চোখে এদিক ওদিক দেখছে। তৌসিফ নিজের এক হাতের মুঠোয় শক্ত করে পৌষের হাতটা ধরে আছে। মেয়েটা যেই পরিমাণ ছটফট করে না, জানি কখন হাত ছাড়িয়ে কোথায় চলে যায়। গোল্ডেন শপে ঢোকা মাত্রই ম্যানেজার বেরিয়ে এলো। তৌসিফ সহ পৌষকে বসতে দিয়ে স্যার স্যার ম্যাম ম্যাম করতে করতে ব্যাটা রীতিমতো মুখে ফেনা তুলে ফেলেছে। পৌষ অবাক হলো বটে। তৌসিফের কানের কাছে মুখ এনে ফিসফিস করে জিজ্ঞেস করলো, এই লোক এত করে লাফাচ্ছে, ব্যাটার মতলব ভালো না, চলুন বেরিয়ে যাই। তৌসিফ এক পলক তাকালো, শান্ত স্বরে বলল, একটু বসো। ম্যানেজার সেই মুহূর্তেই বলে উঠল, স্যার কফি। ম্যাম কি নিবেন? পৌষ এমন একটা চাহনি দিল যে ম্যানেজার ভড়কে গেল। বেচারা একটু বিব্রত হলো। ভুল কিছু হলো কিনা ভাবতে ভাবতেই পৌষ চিমটি কাটে তৌসিফের হাতে। তৌসিফ সহজভাবেই তাকালো। পৌষ চোরা দৃষ্টিতে এদিকে ওদিকে তাকিয়ে বলল, শুনুন, আপনি বড়লোক হতেই পারেন, তাই বলে এদিক ওদিক টাকা ঢালবেন? আমি দিব এসব আকাশ কুকাশ করতে আপনাকে? আমার জামাইয়ের কত কষ্টের টাকা। চলুন এখান থেকে। একটু বসো হানি, একটু কাজ আছে। গোল গোল চোখে তাকিয়ে পৌষ বলল, কাজ আছে। আমি ভাবলাম আপনি কিছু কেনাকাটা করবেন। হ্যাঁ, করবো তো। পৌষ ফিসফিস করে বলল, জানেন, যেসব দোকানে খাতির বেশি দেখায় সেই সব দোকানে কালামাল থাকে। চলুন উঠুন। ভোলা ভালা জামাই আমার কিছু বোঝে না। কপাল কুঁচকে সবটা শুনল তৌসিফ। এই মুহূর্তে ওর পেট ফেটে হাসি পেল, তবে নিজের স্ট্যাটাস বজায় রাখতে তা করা সম্ভব হলো না। চোয়াল শক্ত করে এদিক ওদিক নাড়ালো তৌসিফ। কোনো মতে ধামা চাপা দিল উপচে পড়া হাসি। এক হাতে পৌষের গাল টানলো আড়ালে। বলল, তুমি একটা কিউট কেটি হানি। পৌষ ফুঁসলো, খেকিয়ে উঠল, কি বিলাই? আপনি আমাকে বিলাই বললেন? তৌসিফ অবাক। কখন বলল সে বিলাই? মাথায় যেন রিকল হলো ওর। কিটি শব্দটা তার বউ মেনে নিতে পারেনি। তৌসিফ ওর আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে বলল, আদর করে ডাকলাম। বাই দ্য ওয়ে, ইউ আর মাই কিটি। ডিডন্ট ইউ সি মাই চেস্ট? দাঁত কিড়মিড় করতে থাকা পৌষ দমালো নিজেকে।
লজ্জায় গাল দুটো রসগোল্লা বা চমচমের আকার ধারণ করলো বুঝি। হাত দিয়ে গাল দুটো ধরে শ্বাস টানলো পৌষ, মিনমিন করে বলল, পাখি বিলাই হানি সব ডাকা শেষ, কবে জানি কুত্তাই ডেকে বসেন আমাকে। আপনার কোনো ভরসা নেই বাবা। তৌসিফ চমকালো, বিমূঢ় হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। বউটার মুখ এত চলে? মন চায় ঠাটিয়ে এক চুমু দিয়ে মুখটা বন্ধ করে দিতে, যা আপাতত করা সম্ভব না। ম্যানেজার কফি হাতে ফিরে এলো। তৌসিফ অবশ্য কফি নিল, কিন্তু পৌষ সে প্রচণ্ড মুড নিয়ে আছে। তৌসিফ তুলে দিল তো নিল। মনে মনে হাসে তৌসিফ, কপালে নিজ ইচ্ছায় জুটিয়েছে একটাও, একদম একের বউ, এর তুলনা হয় না। তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, পিসটা আনা হয়েছে? ম্যানেজার বিয়াক্কেলের মতো হাসলেন, জানালেন, জি স্যার, এখন শো করব। ইয়া। মুহূর্তেই অতি সুন্দর একটা গোল্ডেন অ্যাঙ্কেল পিস ওদের চোখের সামনে দেখানো হলো। পৌষ হা হয়ে গেল, এত সুন্দর পায়েলও কখনো দেখেনি। চোখ দুটি যেন সোনালি আলোর ঝলকানিতে ভরে যাচ্ছে। তৌসিফ হাতে তুলে নিল সেটা, সোজা হাঁটু গেড়ে বসে পড়ল পৌষের পায়ে। থমকে থাকা পৌষ অবশ্য বুঝে উঠতে পারল না। যখনই বুঝলো ততক্ষণে পেমেন্ট দিল তৌসিফ। মুখটা হা হয়ে এলো পৌষের যখন শুনল লাখ টাকার উপরে স্বর্ণ তার পায়ে। ঠায় বসে রইল পৌষ। মান ইজ্জতের কথা ভাবছে বলেই চুপ আছে, না হলে এতক্ষণে তৌসিফকে কোলে তুলে পালাতো এখান থেকে। এত লাখ টাকা দিয়ে নাকি পায়ের পায়েল কিনে মানুষ? পৌষ কত সুন্দর 20 টাকা করে কিনে ভার্সিটির সামনেই বসে। টানা মাসখানেক রং থাকে, শুধু পানি লাগলেই রংটা উঠে যায়। প্রতি মাসে নিত্য নতুন কালেকশন পরা যায়, কিন্তু এখন কিনা 1 লাখ টাকা পায়ে নিয়ে ঘুরবে। পৌষ পারলে এটা গলায় পরবে, সবাইকে বলবে নতুন গলার সেট। হ্যাঁ, এটাই করবে পৌষ। ভাবতে ভাবতে ঢকঢক করে কফি গিলে নিল। এতেও ওর আত্মার শান্তি পেল না। এত টাকার জিনিস কিনলো, খরচ তো করবেই পৌষ, তাই তো বলল। কফিটা ভালো ছিল, আর একটু হবে? ম্যানেজার জি জি বলে ছুটল। এদিকে তৌসিফ হা করে তাকিয়ে আছে। এই মেয়ের মতলব বুঝতে ওর 1 সেকেন্ডও লাগেনি। এতদিনে যদি এই চেনাটাই না চিনলো, তাহলে আর কিসের জামাই সে? তবে আরেকটা কথা ভেবে চাপা হাসলো। কফি আসতে এসির ভেতরে বসে রয়ে শুয়ে খেলো পৌষ। তৌসিফ পাশেই কারোর সাথে কথা সারছে, ফাঁকে ফাঁকে বইয়ের দিকে নজর দিচ্ছে। পৌষ টিস্যু চাইতেই ম্যানেজার বক্স সহ দিল। একাধারে 4-5টা টেনে নিল পৌষ। মুখ হাত মুছে পুনরায় 4-5টা টানলো। তৌসিফের মন চাইল একটু গড়াগড়ি দিয়ে হাসতে, যা কোনোভাবেই সম্ভব হলো না। কথা শেষ হতেই তৌসিফ বলল, কফি আরো খাবে নাকি চলবে? দিবে আরো? তুমি খাবে আরো? দিলে খাবো তো। রাতে পড়ো, নিজেও ঘুমাবে না, আমাকে ঘুমাতে দেবে না। চলো, আর টাকা উসুল করতে হবে না। এই, আপনি কিভাবে বুঝলেন? তৌসিফ বিদায় জানিয়ে হাঁটা দিল। পাশ থেকে তৌসিফ বলল, যে খরচ তুমি উসুল করতে চাইলে, সেই দোকান তোমার নিজের বিয়ে করা আপন জামাইয়ের। সমস্যা নেই, যদিও টিস্যু আর কফি দিয়ে তো উসুল হলোই। ফাটা চোখে তাকিয়ে জোরে কি করে উঠল পৌষ। ওর গলাটা এতটাই জোরে ছিল যে আশেপাশে থাকা 3-4 জন তাকালো ওর দিকে। তৌসিফ চোখ রাঙিয়ে তাকাতেই চুপসে গেল পৌষ। মিনমিন করে বলল, টাকা দিলেন কেন তাহলে? কারণ এখন এর সমান ভাগ অন্যজন পায়। কে? তৌসিফ তালুকদারের বউ। পৌষের মনটা খারাপ হয়ে গেল। কেন জানি ওর মনে হলো তৌসিফ পৌষের না, বরং তার পূর্বের বউয়ের কথা বলছে। তৌসিফ ভুরুকুসকে বলল, তোতা পাখির মুখ বন্ধ কেন? পৌষ কথা বলল না। হাত ছাড়াতে চাইতেই তৌসিফ আরো শক্ত করে ধরল। একটু সাইডে নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বাসায় যাব। খাবে, চলো। তারা কি বলো, হঠাৎ কি হলো? পৌষ পলক ঝাপটালো, চোখের পানি লুকাতে। তৌসিফ এটা দেখেই যেন উত্তেজিত হচ্ছে। নিজের কাছে টেনে নিয়ে আদর করে জিজ্ঞেস করে, কি হচ্ছে পৌষাদ, হঠাৎ? আপনার প্রথম বউয়ের সাথে এখনো যোগাযোগ আছে আপনার? তৌসিফ ধরে রাখা পৌষকে ছাড়ল। বেশ স্বাভাবিকভাবে বলল, না, নেই। মিথ্যা কেন বললেন? ওহ কাম অন হানি, তুমিও জানো তোমাকে মিথ্যা বলার মতো অতটাও খারাপ দিন আমার আসেনি। তাহলে যে বললেন
ওটা আপনার বইয়ের? তৌসিফ এতক্ষণে ধরতে পারল মূল ব্যাপার। পৌষের হাত ধরে হেসে দিয়ে বলল, চলো খাবে এখন, রাতে দেখাবো তোমাকে আমার বউকে। মল থেকে খেয়ে দিয়ে তৌসিফ গাড়ি বাড়ির দিকে না ঘুরিয়ে ঘুরালো অন্য পথে। পৌষ গাড়িতে বসে একটা এরাবিয়ান রোল খাচ্ছে, মাঝে মধ্যে তৌসিফের মুখে দিচ্ছে। তৌসিফ চুপচাপ খেতে খেতে ড্রাইভ করে যাচ্ছে। গাড়িটা থামলো একটা ব্রিজে, নীরব জায়গা। তৌসিফ বের হয়ে হাত বাড়িয়ে পৌষকেও বের করলো, মুখটা মুছে দিয়ে বলল, চলো এখানে কি? আসো। তৌসিফ ওকে নিজের বুকে পুরে নিল পিছন থেকে। ব্রিজে বাতাস বইছে, অপর পাশে কাশফুল ফুটে আছে। চোখ বুজে শ্বাস নিল, আফসোস নিয়ে বলল, এবার কাশফুল দেখা হলো মাত্র, সব শেষ। ওই যে আছে তো। হুম। মন খারাপ? না তো। গিফট পেয়ে খুশি হলে না? হয়েছি, কিন্তু কিন্তু এসব ভালো লাগে না আমার। এসবে সুখ নেই। এই যে আমার পা থেকে নাক পর্যন্ত আপনি সোনায় হীরায় মুড়িয়ে রেখেছেন, আমার দম বন্ধ বন্ধ লাগে। এর থেকে কাঁচের চুড়ি ভালো লাগে, 20 টাকার পায়েল ভালো লাগে, এগুলোতে ভয় লাগে। ভয়? হারিয়ে যদি যাই? গেলে যাবে। তাও। তৌসিফ ওকে নিজের দিকে ঘোরালো। একগুচ্ছ কাশফুল এগিয়ে দিতেই পৌষের চোখ মুখে খুশি ফুটে উঠল। দুই হাতে ফুল নিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, থ্যাংক ইউ। এতগুলো ভালোবাসা আপনাকে। আমার জামাই কত ভালো। ইস্ট অর ওয়েস্ট, পৌষের মামাতো ভাই ইজ বেস্ট। উফস, সরি, জামাই ইজ বেস্ট। তৌসিফ ওর মুখের এহেন খুশি দেখে অবাক হলো। একটু আগের দামি উপহার ওর মুখে এই দ্যুতি ছড়াতে পারেনি যা দামহীনা ফুল পারল। তৌসিফ ওকে জড়িয়ে ধরল, অতি আদুরে গলায় বলল, সারা জীবন এমন থেকে বসরাত, আমার থেকে প্রচুর কথা বলো, ন্যাকামো করো, আমাকে যা খুশি বলবে, আমার ভালো লাগে। তোমার করার সব ভালো লাগে আমার। আমার চারপাশে এইভাবে খুশিতে ভরিয়ে দেও বসরাত। তারাহীন আকাশ আর চাঁদের দখলে, ভরাট হয়নি এখনো, অথচ তার সৌন্দর্য যেন চুয়ে চুয়ে পড়ছে। ঠান্ডা বাতাসে শরীর মন দুলিয়ে উঠে বারংবার। বাইরের সকল সৌন্দর্য যখন চোখ পাকিয়ে তাকিয়েছে, তখন তাদের দাপট কমাতে দরজা জানালা আটকে রেখেছে নবদম্পতি। রুদ্ধ আবদ্ধ রুমের মাঝে যখন গভীর প্রেম হয়, তখন বাইরে থাকা নিশাচর পাখি ভয়ঙ্কর সুর তুলে গান গায়। ঝিঝি পোকার দল যেন আক্রমণ হানতে চায়, তাদের আলোয় আলোকিত করতে চায় অন্ধকার। রুমটাকে যাতে প্রেমে ডুবন্ত জোড়াটা প্রেম সুধা পান করছে। তাদের মিষ্টি মধুর ক্ষণে ফুটে ওঠে শালুক ফুল। লাজে যখন মরি ভাব, তখনই বেলাজা ফুলটা তার কিশোরী বদন দেখাতে ব্যস্ত। একান্ত মানুষটার কাছে যতই নিজেকে খুইয়ে দিতে চাও না কেন, তৃপ্তি তো শুধু তার সেই গভীর থেকেও গভীর প্রেমে। দরজা খুলে এদিক ওদিক উকি দিল মেহেদি। নিস্তব্ধ ড্রয়িং রুমে কেউ নেই। রুমে ঢুকে সোহার গায়ে হাত দিয়ে ডাকলো মেহেদি। সোহা, সোহা। সোহা একটু তাকিয়ে আবার ঘুমাতে চাইলো, কিন্তু মেহেদি ওকে সেই সুযোগ দিল না। হাতটা ধরে উঠালো সন্তর্পণে। সোহাকে তুলতে তুলতে বলল, ফজর হলেই সবাই ওঠা শুরু করবে সোহা, কাম ফার্স্ট। এমনই সময় সোহা কমন ওয়াশরুম ব্যবহার করে না। আজ এহেন অবস্থায় তা যেন অতি অস্থির লাগলো সোহার নিকট। মেহেদি ওকে সোজা নিয়ে ওয়াশরুমে রেখে দরজায় দাঁড়ালো। সময় কাটছে দ্রুত। মেহেদি বাইরে দাঁড়িয়েই হাঁসফাঁস করতে লাগলো। একদিকে সময় গড়াচ্ছে, আর অপরদিকে আজান হলেই মা বাবা উঠে যাবে। কি এক অবস্থা হবে তখন। সোহা বের হতেই মেহেদি স্বস্তির শ্বাস নিল। সোহাকে রুমে রেখেই তাড়াতাড়ি নিজে গোসল সারল। কপাল ভালো বিধায় মেহেদিরও গোসল শেষ, আর আজান হলো। রুমে গিয়ে দরজা লাগাতেই দেখলো এক কোনায় বসা সোহা, পরনে সাদা একটা কামিজ সেট, চুলে পেঁচিয়ে রাখা টাওয়েল দেখে মেহেদি বলল, চুল মুছে নাও সোহা, ঠান্ডা লাগবে। চোখ তুলে তাকায় সোহা। মেহেদির কথা মতো চুল ছেড়ে দিয়ে বলে, আচ্ছা, আপনি একটা নতুন ফ্ল্যাট নিতে পারেন না মেহেদি? মেহেদির মনে হলো বিয়ের পর ওর বায়না করলো একটা, যা মেটানো অসম্ভব আপাতত।
2 পা এগিয়ে এসে বিছানায় বসলো মেহেদি। সোহার হাতটা ধরে নরম স্বরে বলল, এখন তো সম্ভব না সোহা, টাকায় পোষাবে না, এটার ভাড়ায় তো অনেক। সোহা যেন ভাবলো কিছু, অতঃপর মুখ খুলে বলল, তাহলে এক কাজ করুন, আপনার মা বাবাকে এই রুমে শিফট করে দিন। মেহেদি সরাসরি নাকচ করে দিল। একটু গম্ভীর কণ্ঠে বলল, এটা কখনো ভাববে না সোহা, মা বাবা বৃদ্ধ মানুষ, তোমাকে তো একটু আগেই বললাম আমি। সোহা দেখল হঠাৎ করে কেমন রাগী কণ্ঠে কথা বলছে মেহেদি। পুরুষ বুঝি এমনই হয়। সোহা আস্তে করে সাইড হয়ে শুয়ে পড়ে, চোখ বুজে কাঁথা টানে গায়ে। সম্পূর্ণ অপরিচিত এক লোকের সাথে ওর বিয়ে হলো। অতঃপর ঝট করে সোহা আবেগপ্রবণ হয়ে পড়ে আর নিজের শক্ত খোলস ত্যাগ করে চলে আসে বছর বছর আগের নরম সোহায়, নিজেকে সমর্পণ করে মেহেদির নিকট। যার ফলাফল স্বরূপ দেখল সোহা, মেহেদি তাকিয়ে রইল ওর দিকে। উঠে চলে গেল নামাজে। একবার অবশ্য সোহাকেও পড়তে বলে গেল, সোহা শুনল না। মেহেদি ফিরে দেখল যেমনকার সোহা তেমনই। মনে মনে অনুতপ্ত মেহেদি। লাইট না জ্বালিয়ে সোহার পিছনে গিয়ে শুয়ে পড়ে মেহেদি। সময় গড়ায়। আলগোছে সোহার কাঁথার ভেতর ঢুকে শক্ত করে জড়িয়ে নেয় মেহেদি। আদর লাগিয়ে ডাকে, সোহা, উত্তর আসে না অবশ্য। মেহেদি ওর কপালে চুমু দিয়ে আস্তে আস্তে বলে, একটু সময় দাও, একটু মানিয়ে নাও। সোহা প্রতিক্রিয়া দেখালো না। ও জানে এটাই ওর জীবন। নিজের মায়ের মতো দ্বিতীয় বিবাহ করে কাউকে অন্ধকারে রাখবে না সোহা, কখনোই না। তাই তো মেহেদির ডাকে সাড়া দিয়েছিল, যা এখনো মেহেদির বুকে মাথা রেখে দিয়ে যাচ্ছে। আগাছাদের আজন্মকাল আগাছাই থাকা উচিত। সোহা মিথ্যার পিছনে ছুটেছিল, তাই তো হাতের মুঠো খালি। তার যা আদৌ কখনো মেহেদি ভোরকে কি না সন্দেহ। এই পর্যন্ত 3 বার বমি করলো পৌষ। তৌসিফ ব্যস্ত, পাগল পাগল হয়ে গেল। শেষ দিকে যখন বমির মধ্যে লাল তরল দেখা গেল, তখন অতি রাগে সে যা নয় তাই বলে পৌষকে ধমকাতে লাগলো। এক একটা ধমক যেন ঘর কাঁপানো। সকাল মাত্র 7টা, বাইরে সমান তালে পাখিগুলো চেঁচাচ্ছে। পৌষের হাত পা কাঁপছে সমানে। তৌসিফের এত রাগ দেখে রীতিমতো নিজেই অবাক হয়ে গেল। ভয়ে যেন সামনেও যেতে চাইছে না। তৌসিফের চিৎকারে বুয়াগুলো সব দরজার বাইরে শটান হয়ে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে হঠাৎ কিছুর ভাঙার শব্দ আসতেই মিনু ভয় পেয়ে গেল। একবার ভাবলো হয়তো পৌষকে মারছে। গতরাত থেকে মিনুর মনে পৌষ এক বিশেষ স্থান পেয়েছে। মিনু যখন ওর আপার জন্য কাঁদছিল, তখন মিনুকে আগলে নিয়ে পৌষ সময় দিল। এখন মিনুর মন কাঁদছে পৌষের জন্য। অসময়ের দরজা ধরেই দাঁড়িয়ে আছে পৌষ। ভেজা মুখটাতে চোখের পানি বোঝা যাচ্ছে না। তৌসিফ ওর বাহু টেনে ধরতেই অল্প স্বরে পৌষ বলে উঠল, আহা, ছাড়ুন আমাকে। তৌসিফ ওকে বিছানায় বসিয়ে রাগে হিসিয়ে বলল, একটা কথা বলে জানে মেরে ফেলবো। পৌষ কাঁপে অল্প। ওর দুর্বল শরীরটা আঁকড়ে ধরে তৌসিফকে। রাগে ফুঁপিয়ে ওঠে তৌসিফ, ধরে না পৌষকে। এই মেয়ে কথা শোনে না, যা মন চায় খায়। ঔষধের ঠিক ঠিকানা নেই। শুধু শুধু তৌসিফ কেন পাগল হবে? পৌষ মৃদু স্বরে বলল, শুনুন কুস্টুসের আব্বু, আপনি আমাকে এত কেন বকছেন? এত রাগের মধ্যে পৌষের কথায় ভুরু কুঁচকায় তৌসিফ। শীতল হয় বরফের মতো। জিজ্ঞেস করে, কি কুট্টুস? আমাদের না হওয়া বাবু। পিরিয়ড ঠিকঠাক আছে? হুম শিওর? হুম কথা তো শোনো না আমার। এই যে শুনছি। পৌষরাত? ডাকটা ভিন্ন শোনালো। পৌষ মাথা তুলে তাকাতেই তৌসিফ বলল, কি জানাই একটা টেস্ট করবে? পৌষ অবাক স্বরে বলল, কোন দুঃখে? যদি হয়। কেন হবে? মানে কি কেন হবে? হতেই পারে। কোনো সুখ নেই। সুযোগ নেই মানে কি বলতে চাও? আমি পারি না? পৌষ হেসে ফেলল, বলল, হতাশা হবেন তো? তবু একবার দেখি। তৌসিফ কাউকে কল দিল কি টানতে। পৌষ গা এলিয়ে দিল। ওর শরীর খারাপ লাগছে। তখনই কল আসে তৌসিফের। তৌফিক কল করেছে। কথা বলতে বলতে বারান্দায় গেল তৌসিফ। এক দফা কথা কাটাকাটি হলো। রাগে যখন টবে লাথি দিয়ে ভেঙে ফেললো, তখনই ছুটে এলো পৌষ। কিছু জিজ্ঞেস করার সাহসটুকু অবশ্য হলো না।
ফাঁকা ঢোক গিলল একটা। শুধু শুনতে পেল, ওই জানোয়ার তো আমাকে চেনে না, চাপাতে দিয়ে বটি বটি করবো ওকে। ভয়ঙ্কর সব কথা শুনে পৌষের গা গুলিয়ে উঠল। তখনই তৌসিফ আরও কিছু জঘন্য উচ্চারণ করতেই সেখানে গলগল করে ঢেলে দিল পৌষ। তৌসিফ তখন ফোন রেখেছে। পৌষকে ধরতেই দুর্বল পৌষ বলতে লাগলো, ছাড়ুন আমাকে, ছাড়ুন। কাকে খুন করবেন আপনি? এই, আপনি মানুষ মারবেন? আমি গুলি দেখেছি আপনার কাছে, সত্যি বলুন আপনি কি করেন? তৌসিফ উত্তর দিল না। পৌষ ছটফট করে উঠল। শক্ত করে ওকে ধরে বুয়াকে ডাকলো তৌসিফ। এক ডাকে হুড়মুড় করে 3 জন বুয়া ঢুকলো। তৌসিফ পাত্তা না দিয়ে বলল, রুম পরিষ্কার করো। পৌষ নিজেকে ছাড়িয়ে নিল। সরতে সরতে বলল, আমারটা আমি পরিষ্কার করব। তৌসিফ সরল দৃষ্টি ফেলে বলল, ওকে ফাইন। পৌষ নিজেই সবটা পরিষ্কার করলো। বুকে হাত বেঁধে দেখলো তৌসিফ। বুয়াদের চলে যেতে বলতেই তারা চলে গেল। ছপাত করে শব্দ হতেই দৌড়ে ঢুকলো তৌসিফ। ততক্ষণে চিত হয়ে ফ্লোরে পড়েছে পৌষ। শীত শীত ভাব, তবে ঠান্ডা নেই। সকাল থেকে রাত কুয়াশায় চারপাশে ঘেরা, অথচ শীতের হদিশ নেই। এমন আবহাওয়ায় তৌসিফের হাত ধরে অগাধ বিচরণ করতে মন চাইল পৌষের। গাড়িতে বসেই বাইরের আবহাওয়া দেখছেও। এদিকে গাড়ি চলছে অতি দ্রুত বেগে। পৌষের জ্বর উঠেছে হঠাৎ। তৌসিফের বুকে মাথা দিয়ে চুপচাপ বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত, সাথে শুনতে ব্যস্ত গম্ভীর মানুষটার ঘন ঘন ধুকপুক ধুকপুক শব্দ। চোখে মুখে বারবার আছড়ে পড়ছে তৌসিফের ফেলা গরম নিঃশ্বাস। লোকটা উদ্বিগ্ন হয়ে আছে। এই যে শরতের কি সুন্দর বাতাস বইছে, অথচ তৌসিফের খেয়াল নেই সেদিকে। আকাশটাকে দেখে মনে হচ্ছে সে বহু কষ্টে কান্না চাপা রেখেছে। যে কোনো সময় তার বাঁধ ভাঙা অশ্রুতে প্লাবিত হবে ধরনীর বুক। আবহাওয়া আজ তৌসিফেরই পক্ষে। তৌসিফের চোখ মুখেও একইভাবে আধার ঘনিয়ে আছে। গাড়ির মধ্যেই কাঁপতে থাকা পৌষকে কম্বল দিয়ে পেঁচিয়ে বুকে নিয়েছেও। তৌসিফের মনটা খুব করে কু ডাকছে। কেন যেন বারবার মনে হচ্ছে জ্বরটা সুবিধার না। চোখ বুঝল তৌসিফ। সকাল থেকে ঘটে যাওয়া প্রতিটি কথা যেন ওর মস্তিষ্কে একটু একটু করে পুনরাবৃত্তি ঘটছে। কত সুন্দর সকাল থেকে বাড়ি জুড়ে দৌড়ালা মেয়েটা। সাত সকালে বমি করার পরও তৌসিফের বারণ সত্ত্বেও পৌষই ব্রেকফাস্ট বানালো। গত রাতেই নাকি ও নল্লি বসিয়েছিল। আজ সকাল হতেই কাজের লোক থেকে বাইরে থেকে নান আনিয়ে ব্রেকফাস্টে সার্ভ করলো। মিনুকে নিজে গিয়ে ডেকে বসালো ওদের সাথে। ঘ্রাণে তখন ক্ষুধা বেড়েছিল তৌসিফের। পৌষ ওর প্লেটে বড় একটা নলি তুলে দিল। নিজে বেড়ে বেড়ে খাওয়ালো। তখনও জ্বর নেই, শুধু খেতে খেতে পৌষ বলল, গলাটা জ্বলছে। তৌসিফ অরেঞ্জ জুসটা এগিয়ে দিল ওর দিকে। মুখে বলল, বমি করাতে হয়তো। বললেও জুস মুখে তুলে না পৌষ। তৌসিফ নিজেই ওর ঠোঁটের কাছে গ্লাসটা তুলে ধরে। এক চুমুক দিয়েই পৌষ বলে, তেতো এটা। কপালে ভাঁজ ফেলে তৌসিফ বলে, এটা তেতো না করে বাহানা তোমার হানি, শেষ করো দেখি মুখগুলো। পৌষ খাবে না। জোর করেও যখন লাভ হলো না, তখন তৌসিফ নিজে এক চুমুক খেলো। পৌষের দিকে তাকিয়ে বলল, না খেলাম আমি, কোনো তেতো না এটা। 5 বছর ধরে জুস খাচ্ছি আমি, এটা কখনো তেতো লাগেনি। অসহায় চোখে তাকালো পৌষ, যা দেখে জোর করার সাহস পেল না তৌসিফ। বউটার শরীর খারাপ, একটু একটু আবার আশা আছে তাদের। টেস্ট করাতে হবে। কিট আনিয়েছে তৌসিফ। কথাটা ভাবতেই ওর বুকটা কেমন দুরু দুরু করে, কেমন হাত পা ঝিমঝিম লাগে। অসহ্য এক যন্ত্রণাময় অনুভূতি। তৌসিফের বহু বছরের শখ বাবা হওয়া। বাচ্চা কাচ্চা তার কাছে অতি প্রিয়। খেয়ে ওরা উঠতেই পৌষ বুয়াদের বুঝালো কি কি রান্না করতে হবে। পৌষ নিজে এক পদ করবে। সবই ঠিক ছিল তখনও। রুমে ঢুকতেই পৌষ দেখলো তৌসিফ মনোযোগ দিয়ে কিছু পড়ছে। গোলাপি আর সাদা রঙের কিছু তার কাছে। পৌষ দূর থেকে বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি এটা? গুড নিউজ। থতমত খেয়ে গেল পৌষ। 2 লাফ দিয়ে তৌসিফের কাছে এসে গলায় ঝুলে যেতেই তৌসিফ ওর কোমর জড়িয়ে ধরে এক হাতে। ব্যালেন্স প্রায় পৌষ। পিটপিট করে তৌসিফের চোখে তাকিয়ে বলে, আপনাকে সুন্দর লাগছে।
তৌসিফ গভীর দৃষ্টি ফেলে তাকালো, কণ্ঠে একরাশ ভালোবাসা ঢেলে দিল অবলীলায়, জানালো লঘু স্বরে, তোমাকে সবসময় সুন্দর লাগে বুশরাত। আমার তোতা পাখিটাকে আমার কাছে বেশ লাগে দেখতে। তোমার নাক, মুখ, গলা, গান সব ভালো লাগে। তোমার প্রতিটি কথা ভালো লাগে। এই যে গলায় ঝুলে আছো, বিশ্বাস করো হানি, আমার বুকের ভেতর সুখ লাগছে। পৌষ তৌসিফের কাঁধে মুখ লুকালো। তৌসিফ ওর চুলের ভাঁজে হাত গলিয়ে দিল, শান্ত স্বরে বলল, এখন চেক করবে? ভয় লাগে তো। কেন? যদি হয়ে যায়? হলে হবে, তুমি চাও না? আপনি যেটা চান আমিও সেটা চাই। তাহলে ভয় কেন হানি? বিশ্বাস নেই তোমার আমার উপর? এই প্রশ্নের প্রেক্ষিতে মাথা তুলল পৌষ। তৌসিফের ওষ্ঠে নিজ থেকে ভালোবাসা দিল এক রত্তি, বলল, আপনি জানেন পৃথিবীতে আমার কেউ নেই, যার মা বাবা নেই তার কেউ নেই, সেই হিসেবে আমারও কিন্তু নেই। চাচারা ভালোবাসে, সবাই আদর করে। হিমু ভাই থেকে নিয়ে ছোট্ট ইনি মিনিও আমাকে ভালোবাসে, আমি ওদের ভালোবাসি। আমার ছোট ভাই বোনদের ভালোবাসা স্বার্থহীন, কিন্তু চাচাদের বুঝি না। আচ্ছা, ইনি মিনি বা পিহা যদি আমার জায়গা হতো, তাহলে কি এভাবে বানের জলে ভাসিয়ে দিত? দিত না। আমি কেন, সবাই জানে দিত না। শুধুমাত্র পোষ এতিম বলে দিয়েছে, ভেবেছি বড়লোক মানুষ টাকা দিয়ে সুখী রাখবে আমাকে, কিন্তু এটা নিজের ক্ষেত্রে ভাবতো না। এখানে আপনি আমাকে যদি এতটা না ভালোবাসতেন, তাহলে আজকের পোষ রাত এভাবে আপনার বুকে থাকতো না। ঠেকায় পড়ে সংসার ঠিকই করা হতো, কিন্তু সুখ তো পেতাম না। আপনার ভালোবাসার কাছে আমরণ আমি কৃতজ্ঞ থাকবো। আর আপনি কিনা জিজ্ঞাসা করলেন বিশ্বাস করি কি না। তৌসিফের মনে হলো ওর কণ্ঠনালী কেউ চেপে ধরেছে। পৌষের মনে অসংখ্য প্রশ্ন, যার উত্তর তৌসিফ এখন দিতে চায় না। শুধুমাত্র ওর চাচাদের এই সিদ্ধান্তের জন্য তৌসিফ এটাও চায় না পৌষ যাক ওই বাড়ি। চাচারা স্বার্থ তো দেখেছে, নিজেদের মেয়ে হলে অবশ্য দেখতো না, কিন্তু এখানে সবচাইতে বড় হাত তো ছিল তৌসিফের। ও জানে পৌষ এখন সত্যি মিথ্যা যাই জানুক না কেন তৌসিফকে ছাড়তে পারবে না। সেই ভয় তৌসিফ কোনো কালেই পেত না। মাঝপথে আদিত্যর সাথে ঘটা ব্যাপারটা ওর আড়ালে ছিল। তৌফিক যে কাজটা ইচ্ছে করে করেছে সেটাও জানে তৌসিফ, তবুও দাঁত চেপে হজম করেছে ব্যাপারটা। তৌসিফ পৌষের কপালে কপাল ঠেকালো, বিমুগ্ধ চাহনি দিয়ে জিজ্ঞেস করলো, আমাকে বিয়ে করে পস্তাচ্ছ না তো? পৌষ ফিক করে হেসে ফেলল, ঘাড় নাড়িয়ে মাথা ঝাঁকালো। তৌসিফের গাল চেপে ধরে চটাস করে গালে চুমু দিয়ে বলল, পাগলা কুত্তায় কামড়েছে আমাকে? হ্যাঁ, না তো। তাহলে প্রস্তাব কেন? আমার জামাই হলো নাম্বার 1 সাকিব খান, বলি না আমি এটা? বলুন কেন বলি? কারণ আপনাকে ভালোবাসি। তাই বলে শাকিব খান? হ্যাঁ তো, কেন ভালো লাগে না? ওহো বুশরাত, ভালো উদাহরণ দিতে। হো মা, কাকে টেনে আনবো উদাহরণ দিতে? সাকিব খান খালি ছিল, তাই তাকে টেনে আনলাম। খালি ছিল মানে? বউ নাই একটাও, তাই সে ফ্রি। তৌসিফ ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি এত দুষ্ট হানি। মোটো দুষ্ট না আমি। আচ্ছা, এবার বলো ভালোবাসা। হায় কপাল, ভালোবাসি এটা কেন বলবো? আপনি হলেন আমার কলিজার টুকরো জামাই। ছাই দিয়ে কই মাছ ধরা গেলেও জামাই ধরা যায় না। আপনি আমার ধরা খাওয়া জামাই, জানের জান, পরাণের পরাণ, আমার কুতকুতু লুতু লুতু পুতু পুতু জামাই আপনি। এই দেখুন আমার বুক ভরা কত ভালোবাসা আপনাকে। সারাক্ষণ বুকটা শুধু তৌসিফ তালুকদার বলে ডাকতে থাকে, এই ধমকায় থামেই না। এক নাগাড়ে কথাগুলো বলল পৌষ, শুনল তৌসিফ। অতঃপর পৌষকে আস্তে করে বিছানায় নামিয়ে বলল, তোমার এত ভালোবাসা শুনে এখন ভালোবাসা পাচ্ছে আমার। দূর মিয়া। দরজা আটকে তৌসিফ জানালা আটকে দিল। পৌষ উঠে দৌড় দেওয়ার আগেই ধরা খেলো কারো হাতে। বন্ধ ঘরটা থেকে কুটকুট করে হাসির শব্দ আসছে। এই প্রথম সেই হাসির সাথে যোগ দিয়েছে পুরুষ স্বরে কারো হাসি। দুটো হাসির শব্দ এক হয়ে সারা ঘরে যেন প্রেম ছড়ালো। সুখী স্বাচ্ছন্দ্যে থাকা এক দম্পতি, যাদের ঝুলিতে সুখের অন্ত নেই। কিটটা এনে তৌসিফের হাতে দিয়ে বিরক্ত হয়ে বিছানায় বসলো পৌষ। এটা নিয়ে পরপর 4 বার হলো। প্রথমবার দাগ উঠলেও
আর ওঠেনি। তৌসিফ চতুর্থটা দেখেও হতাশ হলো না। বান্দার ধৈর্য আছে বলতে হবে। পৌষের হাতে পঞ্চমবারের মতো কিট দিয়ে বলল, এটাই লাস্ট। প্রশ্নই ওঠে না।